আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমার নতুন আরও একটি ব্লগে সবাইকে ওয়েলকাম করছি। আশা করছি আজকের পুরো ব্লগটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো আমি আজকে শেয়ার করব আমার সারাদিনের কাজকর্ম। তো সারাদিনে কি করলাম সব কিছুই থাকছে আজকের ভিডিওতে। সবাইকে ভিডিও শেষ পর্যন্ত থাকার অনুরোধ করছি। ঘরের ভিতরে এই লাউ গাছগুলো কি সুন্দর হয়েছে। আমি এখনও বাইরে দেইনি, কারণ হচ্ছে আমাদের এখানে এখনও ওয়েদারে ঠিক নেই। তো যাই হোক, আমার মনে হয়েছে এগুলো এখনই বাইরে দেওয়ার প্রয়োজন। তো আমি একটু দেখে নিচ্ছিলাম আর কি কেমন আছে সবগুলোতে। তো আমি এখানে হচ্ছে মরিচ গাছও লাগিয়েছি। তো আমি বাইরে দেওয়ার আগে 1G কাটিংটা করে তারপর হচ্ছে বাইরে নিব। যেহেতু এখনও ওয়েদারের ঠিক নেই, তো বাইরে নেওয়ার পর যদি আবার মরে যায় তো তার জন্য আমি যা আছে সব কিছুই বাসায় করে তারপর হচ্ছে বাইরে দিব কয়েকদিনের ভিতরেই। তো এখানে আমি আসলে কোনো কিছুই তেমন সার ইউজ করি না। চাল, ডাল ধোয়া পানি এগুলোই দিই, আর হচ্ছে পেঁয়াজের খোসা বা আলুর খোসা এগুলোই এখনও দিচ্ছি। এক্সট্রা কোনো ফার্টিলাইজার আমি এখানে অ্যাড করছি না। লাইফে ফার্স্ট টাইম মনে হয় আমি কোনো বিচি থেকে চারা উঠিয়েছি এবং আমি সাকসেসফুলও হতে যাচ্ছি, জানি না কতটুকু হব। তো আমাকে একজন বলল যে মরিচ গাছের এরকম করে আগাটা একটু সামান্য কেটে দিলে নাকি এটা গ্রো করে ভালো। তো আমার যেহেতু আইডিয়া নাই, তো আমি কাটছিলাম, আবার বইও পাচ্ছিলাম, যেহেতু অনেক কষ্টে হচ্ছে এই চারাগুলো একটু বড় হয়েছে। তো যাই হোক, এদিকে আমি 1G কাটিং করে সামান্য হলুদ লাগিয়ে দিয়েছি আমার লাউ গাছের উপরে। সকালে ঘুম থেকে উঠে আমি আমার গাছের সেবা যত্ন করে এবার চলে আসলাম রান্নাঘরে, যেহেতু বাচ্চারাও উঠে যাবে। তো ভাবলাম যে আমি একটু পরোটা ভেজে নেই, আর একটু হচ্ছে সেমাই করব। মাঝে মাঝে পরোটা দিয়ে কোনো মিষ্টি জাতীয় জিনিস খেতে ভালোই লাগে। তো এখানের যে সেমাইগুলো পাওয়া যায় এগুলো আসলে ওয়ালমার্টে যেগুলো পাওয়া যায় এগুলো আমাদের বাংলাদেশের মতো না, ইন্ডিয়ানটা। তো একটু মোটা হওয়াতে আমার আসলে ভালোই লাগে। অনেক দিন ধরে হচ্ছে এই বাইরের পরোটাগুলো খাচ্ছি, মানে এক নাগাড়ে মনে হয় 1 বছর ধরে চালাচ্ছি। কিছুই করার নেই, কারণ আমি এখনও সুস্থ না। তো অনেকক্ষণ বসে বা অনেকক্ষণ দাঁড়িয়ে আমি কাজ করতে পারি না। তো যাই হোক, আগে যদিও বাসায় বেশিরভাগ সময়ই হচ্ছে ময়দার যে রুটিটা ওইটাই খাওয়া হতো বেশি, কারণ হচ্ছে আমার হাজব্যান্ডও পছন্দ করে, বাচ্চারাও এটাই পছন্দ করে। কিন্তু এখন বাধ্য হয়ে কেনা পরোটাগুলো খেতে হচ্ছে। এগুলো আসলে সবসময় খেতে ভালো লাগে না, মাঝে মাঝে ভালো লাগে, কিন্তু কিছুই করার নেই। এখানে আসলে এই রুটিগুলো পাওয়া যায় না, আর ওয়ালমার্টে যে রুটিগুলো পাওয়া যায় এগুলো আমরা আসলে খেতে পারি না, মানে কেমন জানি একটা টেস্ট লাগে না আমাদের কাছে। তো আমি তো আরেকটা ব্লগে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, আমি একটা পেজ থেকে রুটি অর্ডার করেছিলাম, কিন্তু এগুলো আসলে একদমই খাওয়ার মতো ছিল না। মানে যদিও ময়দার রুটি ছিল, কিন্তু হচ্ছে তুমি একটা জিনিস নিয়ে বিজনেস করছো, তো ওই জিনিসটার বিজনেস প্যাকেজিং কেমন হওয়া উচিত আসলে আমাদের কিছু কিছু বিজনেস উইমেন আপুরা আছেন, এগুলো আসলে জানিনি না আমার কাছে মনে হয়। তো আসলে একটা জিনিস নিয়ে হুট করে মাঠে নেমে গেলেন আর সেই জিনিসটা বিক্রি হবে খুব ভালো, এটা আশা করা আসলে খুবই বোকামি। হয়তো এই আপুর রেগুলার কাস্টমার হয়ে যেতাম আমি, কিন্তু আপুর যে প্যাকেজিং ছিল এটা মোটেও ভালো ছিল না। প্যাকেজিংয়ের কারণে সবগুলো রুটি নষ্ট হয়ে গিয়েছিল, আর আমি আসলে এই রুটিটাও চাইনি। যদিও ওনার যদি ওনার প্যাকেজিংটা ভালো হতো, হয়তো আমি মাঝে মাঝে ওনার কাছ থেকে নিয়ে আসতাম ময়দা রুটিটা, কিন্তু প্যাকেজিংয়ের কারণে আমি আসলে খুবই হতাশ। তো কিছুই করার নেই। যাই হোক, আসলে আমার কাছে মনে হয়েছে, তবু আমি বলেছি আপুকে যে আপু আপনি প্যাকেজিংটা বা আগে কাস্টমার থেকে শুনে নেবেন যে কাস্টমার কি চায় আপনার কাছে, তারপরে হচ্ছে আপনি সার্ভিসটা দিবেন, তাহলে হচ্ছে আপনার রিপিট কাস্টমারও বাড়বে, আর আপনার হচ্ছে বিজনেসটাও আপনি বেশি দিন টিকিয়ে রাখতে পারবেন। তো আমি প্রথমে ভেবেছিলাম যে কিছুই বলবো না, আবার আমার কাছে মনে হয়েছে সব কিছুরই একটা গুড সাইড ব্যাড সাইড আছে। হয়তো আমার একটা কথাতে আপু হচ্ছে ওনার বিজনেসটাকে আরেকটু
এগিয়ে নিয়ে যেতে পারবে বা কারেকশন করতে পারবে কোন জিনিসটা ভুল হয়েছে। তো তার জন্য আপুকে আমি সরি বলে এই কথাগুলো বলেছি। জানি না কতটুকু ঠিক হয়েছে বা হয়নি। আপু বলেছেন যে আপু পরবর্তীতে হচ্ছে এগুলো খেয়াল রাখবেন। তো আপুর জন্য শুভকামনা। যাই হোক, আমার এদিকে সেমাইটা রেডিও হয়ে গিয়েছে। বাচ্চারা এখনো ঘুম থেকে ওঠেনি, তো আমরা এদিকে দুজন ব্রেকফাস্টটা সেরে নিচ্ছিলাম। একটু ছুটির দিনে আসলে তারা একটু লেটেই উঠে ঘুম থেকে, তো ভাবলাম যে আমরা আগে ব্রেকফাস্টটা করে নিই। আর আমার দুজনের হচ্ছে দুই রকমের ব্রেকফাস্ট, তাই ভাবলাম যে আমি একটু খেয়ে নিই আগে, তারপর হচ্ছে ওরা উঠলে ওদের পছন্দ মতো খাবার দিয়ে দিব। আর উনার হচ্ছে সকাল সকালই বায়না, উনি মোমো খাবেন। তো আমার কাছে মনে হয়েছে যে এটা যেহেতু ডিপে আছে, তো ইজিলি আমি হচ্ছে স্টিম করে দিয়ে দিই। তো আমি ওভেনে হচ্ছে 1 মিনিটের মতো রেখেছিলাম। ওই একটা জিনিসই ও হচ্ছে একটু শখ করে খায়। তো যাই হোক, এদিকে আবার দুপুরে রান্নাবান্নার টাইমও চলে এসেছে। তো আমি ভাবলাম যে একটু রেস্ট করার আগে একটু মাংসটা বের করে রেখে দিই ডিফ্রস্ট হওয়ার জন্য। যেদিন হাতে অনেক বেশি কাজ থাকবে সেদিন হচ্ছে আমি একটু বিফ করে রেখে দিই। তো এটাতে 2-3 দিন চলে যায় বাচ্চাদের। তো ভাবলাম যে যেহেতু আমি টুকটাক কিছু কাজ করব, আমার কয়েকদিন পরই যেহেতু হসপিটাল যেতে হবে, তো ভাবলাম যে দুপুরের রান্না আমার কাছে মনে হয়েছে যে এটাই সহজ পদ্ধতি। তো এটাতে এত বেশি দাঁড়ানোর প্রয়োজন হয় না, একসাথে সব কিছু দিয়ে দিলেই খুব সহজেই রান্না হয়ে যায়। মা হওয়ার পর আসলে বুঝি যে আমার মা আমার জন্য কতই না কষ্ট করেছেন। আমি এখন আমার বাচ্চাদের জন্য যা করছি এখন হচ্ছে সবসময় উপলব্ধি হয় আর বাচ্চারাও পছন্দ করবে, আবার আমার জন্য কাজটা সহজ হয়ে যায়। তো এই পদ্ধতিটা আমিও আমার মার মতো প্রায়ই করি। তো আম্মাকেও দেখতাম সবসময় যেটা ইজি হয়, মানে হচ্ছে চিকেনটা অথবা বিফটা করে রেখে দিতেন। তো আমরা তো ভীষণ খুশি হতাম যে আমার পছন্দের জিনিস। তো যাই হোক, এখন বুঝি আসলে এতে সময়ও অনেকটা বেঁচে যায়। তো তরকারি বসাতে গিয়ে দেখি আমার পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা কিছুই নেই। তো যাই হোক, ভাবলাম যে গ্রেট করে নিই। গরুর মাংসতে আসলে কেটে দিলেই বেশি টেস্টি হয়। তো আমি হচ্ছে এখানে 3টা মিশিয়ে একটু গ্রেট করে নিব। তো যার জন্য হচ্ছে আমি কেটে নিচ্ছিলাম আদা, রসুন এবং পেঁয়াজ। আর গরুর মাংসতে মাঝে মাঝে হচ্ছে আলুটা অ্যাড করলে ভালো লাগে খেতে। বাচ্চারা রুটি দিয়ে খেতে পছন্দ করে বা আমরাও খেতে পছন্দ করি। আমি হচ্ছে অনেকগুলো পেঁয়াজ কেটে রেখে দিই। তো আমার কাছে মনে হয় যে কাটা পেঁয়াজ দিয়ে তরকারি রান্না করলে অনেক বেশি টেস্টি হয়। তো আমি বাটা মশলা ইউজ করি শুধু মাংসর ক্ষেত্রে, আর মাছ বা ভেজিটেবল সবগুলোর ক্ষেত্রে আমি হচ্ছে কাটা পেঁয়াজটা ইউজ করি। তো আমার কাছে মনে হয়েছে যে ইজি করার জন্য আমি কি নিতে পারি। আসলে এই ফুড প্রসেসরটা আমার লাইফ সেভার বলতে হবে। এটা আমার কাজকে এত বেশি সহজ করে দিয়েছে যা আমি আসলে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। তো এটা দিয়ে আমি একসাথে 1 কেজি বা 1.5 কেজির মতো পেঁয়াজ একদম চপ করে রেখে দিই, বা যেগুলো হচ্ছে কুচি করে রাখতে হবে। তো যারা হচ্ছে এই ফুড প্রসেসরটা ইউজ করেছেন তারাই বলতে পারবেন এর মর্ম। তো আমি হচ্ছে এখানে 3টাই একসাথে হচ্ছে গ্রেট করে নিব। আগে পেঁয়াজটাকে একটু গ্রেট করে নিয়েছি,
তারপর হচ্ছে আমি একসাথে রসুন আর পেঁয়াজ, তারপর হচ্ছে আদা, মানে যতটুকু আমি মাংসতে ইউজ করব আর কি, ততটুকু আমি একটু সামান্য এখানে পানি নিয়ে একদমই পেস্ট বানিয়ে নিব। এটা দিয়েও কিন্তু পেস্ট হয় যদি আপনাদের কারো ব্লেন্ডার না থাকে, ফুড প্রসেসরটা ইউজ করতে পারেন। তো আমি এখানে সামান্য পানি মিশিয়ে একদমই পেস্ট করে নিয়েছি। দেখুন একদমই হচ্ছে মনে হচ্ছে আমি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করেছি এমন। গরুর মাংস রান্না করলে আমার বাসায় পোলাও করতেই হবে, তো ভাবলাম যে এটাই যেহেতু ইজি, তো আমি হচ্ছে একটু ঘি দিয়ে, আমি এখানে সামান্য ঘি দিয়ে নিচ্ছি, তারপর হচ্ছে সাদা পোলাওটা করে নিব আর কি। আমি এখানে পানি দেওয়ার ক্ষেত্রে কোনো পরিমাপ নেইনি, মানে হচ্ছে মাপ নেইনি। অনেকে হচ্ছে এই 1 কাপ চাউলের জন্য 1 কাপ বা 1.5 কাপ মনে হয় পানি নেন। তো আমি হচ্ছে এই ট্রিকটা আমার আম্মার থেকে শিখেছি, মানে যতটুকু চাল হবে হচ্ছে পানি দিব। তো এই ট্রিকটা আমি দেখেছি অনেক কাজের। প্রথম হয়তো আমি এই ট্রিকটা কাজে লাগাতে পারতাম না, মানে আমি একটু পানি বেশি, অনেক সময় বেশি হয়ে যেত বা অনেক সময় হচ্ছে কম হয়ে যেত। তো এখন হচ্ছে রান্না করতে করতে এটা অনেক ইজি হয়ে গিয়েছে আমার জন্য। তো আমি হচ্ছে এভাবে দিয়ে দিই। তো একদম চুলাটা একদম লো করে রেখে দিই, লো হিটে 10 মিনিট রান্না করলে দেখা যায় যে একদমই খুব সুন্দর জোর হয়ে যায়। পরে হচ্ছে আবার উল্টে দিয়ে চুলাটা অফ করে দিই। সেক্ষেত্রে দেখা যায় একটা চালও হচ্ছে নরম হয় না বা একদম শক্ত থেকে যায় না, সবগুলো সম্পূর্ণরূপে সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। ইদানিং হচ্ছে বৃষ্টির সাথে সাথে মাঝে মাঝে দেখা যায় খুব ব্যবসা গরম লাগে। তো এই গরমে আসলে আরামদায়ক ফ্রুটস হচ্ছে ওয়াটারমেলন, এটা আর বলতে হয় না। তো বাচ্চারা গিয়েছিল তরমুজগুলো কেটে রেখে দিই, আমি হচ্ছে কিছু খেয়ে নিব। এ পর্যন্ত যারা আমার সাথে ছিলেন, যদি লাইক না করে থাকেন, কমেন্ট করে না থাকেন, তো প্লিজ লাইক কমেন্ট করে দিবেন। এবং আমার ভিডিওগুলো যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। তো আজকে আমি এতটুকুই রাখবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।